হাই, আজকে আমরা অ্যালকোহল, ইথার আর অ্যালকেন এদের আমরা সলিবিলিটিটা একটু কম্পেয়ার করার চেষ্টা করব। নরমালি যদি আমরা অ্যালকেন বলি তাহলে সেটা হবে মিথেন হচ্ছে একটা অ্যালকেন। আর তাকে সেখান থেকে যদি আমরা ইথেন একটা টু কার্বন যদি চেন ভাবি সেটা হচ্ছে একটা অ্যালকেন, হচ্ছে ইথেন, এটা অ্যালকেন। অ্যালকেন এখান থেকে যদি আমরা একটা মাঝখানে অক্সিজেন যোগ করি, CH3, CH3, এটা হচ্ছে ইথার। আর এখান থেকে যদি আমরা একটা ওয়েজ গ্রুপ যোগ করি, CH3, সরি CH2, CH3, এটাকে বলা ইথানল, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল তো আমরা দেখবো যে যত নিচের দিকে নামবো তত বয়লিং পয়েন্ট বাড়বে। বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে, কারণটা কি সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে চলো আমরা বোঝার চেষ্টা করি। না, অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, অ্যালকোহলের ক্ষেত্রে প্রথমে আমরা সলিবিলিটি বলবো যে অ্যালকোহলের সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে। না, এই যে CH3 OH, ভালো করে চেষ্টা করবো বোঝার যে এই পার্টটা হচ্ছে পোলার পার্ট। এটা হচ্ছে যখন হেটেরোঅ্যাটম থাকবে, যদি হেটেরোঅ্যাটম থাকে সেটা হলে পোলার পার্ট। হেটেরোঅ্যাটম যদি কোনো মলিকুলে থাকে সেটা হচ্ছে পোলার। ফাংশনাল গ্রুপ পার্টটা হচ্ছে পোলার পার্ট। ফাংশনাল গ্রুপ যদি থাকে অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, সেটা হচ্ছে পোলার পার্ট। আর এটাকে বলা হয় নন পোলার পার্ট। এই যে অ্যালকেন চেনটা থাকে, তার যে অ্যালকেন পুরো কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, সেই চেনটাকে বলে নন পোলার পার্ট। এখন আজকে আমরা কয়টা জিনিস ভালো করে শিখবো, যেটা তোমরা হয়তো শিখেছো বাট মনে নেই। কি যে লাইক আমরা কি দেখছিলাম যে লাইক, আচ্ছা, ডিজলভস, ডিজলভস লাইকস, মানে যে যেমন সে তেমন মানুষকেই আপ্যায়ন করে, মানে তেমন মানুষকেই তার দলে নেয়। মানে এটা এরকম লাইক ডিজলভস লাইকস, মানে লাইক, লাইকস, লাইকস, মানে যে যেমন সে তেমনই মানুষকে পছন্দ করে। এটা একটা এক্সাম্পল হচ্ছে কেমিস্ট্রিতে কিরকম ব্যাপারটা। না, ওয়াটার হচ্ছে একটা পোলার মলিকুল, জল পোলার মলিকুল, পোলার মলিকুল। তার জন্য এ ডিজলভ করবে পোলার মলিকুল, ডিজলভস পোলার মলিকুলস, পোলার মলিকুল। আর তুমি ধরো পেন্টেন, পেন্টেনও একটা লিকুইড, এটা হচ্ছে একটা অ্যালকেন। তো এই হচ্ছে নন পোলার। পেন্টেনটা হচ্ছে নন পোলার মলিকুল, নন, কারণ এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, হেটারোটম নেই, তো এটা একটা লিকুইড। তার জন্য এটা ডিজলভস নন পোলার মলিকুল। বুঝতে পারলে যে পোলার মলিকুল পোলার মলিকুলকে ডিজলভ করবে, নন পোলার মলিকুল নন পোলার মলিকুলকে ডিজলভ করবে। বুঝতে পারলে? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এই CH3 OH, এখানে এটা পোলার পার্ট। আর এখান থেকে যখন আমরা CH3 CH2OH করব, তখন আমরা পোলার পার্টটাকে ফিক্স রাখছি, কিন্তু নন পোলার পার্টটাকে বাড়াচ্ছি। তো নন পোলার পার্ট পার্ট ইনক্রিজ করছি। এরপর যদি আমরা আরেকটা কার্বন বাড়াই, তাহলে সেটা আরো নন পোলার, মোর নন পোলার। তাহলে কি যে আরো নন পোলার পার্ট জুড়ে দিচ্ছি, সে মলিকুলটা আরো মোর নন পোলার হচ্ছে।
তাহলে বুঝতে পারছো আমি এদিকে আমার মলিকুলের পোলারিটি বেশি, মোর পোলার, এদিকে মলিকুলগুলো হচ্ছে মোর পোলার। তাহলে আমার কেন না লেস ইন লেস অর্গানিক পার্ট বা লেস নন পোলার পার্ট, তার কারণ হচ্ছে লেস নন পোলার পার্ট। তো এই মিথানল মলিকুলতে সব থেকে লিস্ট নন পোলার পার্ট আছে, সব থেকে কম নন পোলার পার্ট আছে, তার জন্য এটা সব থেকে মোর পোলার। সব থেকে যেহেতু মোর পোলার, এর ওয়াটার ওয়াটার হচ্ছে পোলার সলভেন্ট, লিকুইড তার জন্য পোলার বলা, পোলার সলভেন্ট বললাম। তো পোলার সলভেন্টতে মোর পোলার মানে কি, পোলার সলভেন্টে মোর ডিজলভ, তাহলে বেশি ডিজলভ হবে। বুঝতে পারলে যে পোলার মলিকুল ডিজলভ করবে, নন পোলার মলিকুল ডিজলভ করবে। একটা মলিকুল যদি তুমি নন পোলার পার বাড়াও তাহলে মলিকুলটা নন পোলার হবে, তার কিন্তু পোলার সলভেন্টের দ্রাব্যতা বা সলিবিলিটি কমে যাবে। মিথানল হচ্ছে সব থেকে মোর পোলার, তার জন্য তার ওয়াটার পোলার সলভেন্টের দ্রাব্যতা সব থেকে বেশি হবে। তাহলে চলে এবার আমরা বুঝি। দেখো কি বলা হয়েছে, যে কার্বন চেন যদি বাড়ে তাহলে সেখানে হাইড্রোফোবিক, এই যে নন পোলার পার্টটাকে বলা হয় হাইড্রোফোবিক। এই নন পোলার পার্টটা হয় হাইড্রোফোবিক, এই নন পোলার অ্যালকাইল পার্ট, দেখো অ্যালকাইল বলো যে কার্বন কার্বন বাড়ালাম, এটাকে বলে অ্যালকাইল চেন। তো এই নন পোলার পার্ট কি হয়, নন পোলার পার্ট হচ্ছে হাইড্রোফোবিক, তার জন্য কি হয় হাইড্রোফোবিক পার্ট বাড়লে সে সলিবিলিটি কমে যাবে। তো তোমরা মাথায় রাখবে এটা যে কার্বন চেন যদি বাড়ে, কার্বন চেন বাড়লে সলিবিলিটি কমবে, কার্বন চেন বাড়লে সলিবিলিটি কোথায় যেত, মিথানল সব থেকে সলিবিলিটি কার সাথে বলি, মিথানল, ইথানল, প্রোপানল, এন বিউটানল বা বিউটানল। তাহলে সলিউবিলিটি ইন ওয়াটার, কোথায় সলিবিলিটি সেটা মাথায় রাখতে হবে, ইন ওয়াটার বলেছে মানে পোলার সলভেন্টের সলিবিলিটি, পোলার সলভেন্টের সলিবিলিটি প্রপোর্শনাল টু লেস কার্বন চেন, লেস কার্বন, কার্বন চেনটাকে ছোট হতে হবে, কার্বন চেনটা ছোট, কারণ এটা নন পোলার, নন পোলার। তাহলে সলিবিলিটি ওয়াটারে সলিবল হবে কখন, যদি সেটা মোর পোলার হয়, মোর পোলার কখন হবে, যদি কম সংখ্যক কার্বন চেন থাকে, নন পোলার পার্ট কম থাকে। ওয়াটারে সলিবল হবে কোন মলিকুলটা, যেটা সব থেকে পোলার মলিকুল, পোলার মলিকুল কোনটা, যেখানে সব থেকে লেস নন পোলার পার্ট মানে কার্বন চেন সব থেকে কম আছে। বুঝতে পারলে? এবার দেখো, এটা হচ্ছে ইথিলিন গাইকো, ইথানলের স্ট্রাকচার আমরা কি জানি, ইথানল হচ্ছে এইটা CH3CH2 OH, একটা OH গ্রুপ আছে। ইথিলিন গ্লাইকোল হচ্ছে এইটা CH2OH, CH2OH, আর গ্লিসেরল হচ্ছে এইটা। তো দেখো যত ওইচ সংখ্যা বাড়বে, যত ওইচ পোলার পার্ট বাড়বে তত তার সলিবিলিটি বাড়বে, ওইচ এর সংখ্যা বাড়ছে মানে কি পোলার পার্ট বাড়তিছে, পোলার পার্ট বাড়ার সাথে সাথে তার সলিবিলিটি বাড়বে। তার জন্য দেখো ইথিলিন গাইকল ইথানলে থাকতে বেশি পোলার, তার জন্য বেশি সলিবল। একই রকম ভাবে গ্লিসেরল বেশি পোলার, তার জন্য বেশি সলিবল, কার থাকতে ইথিলিন গাইকলে থাকবে। সব থেকে বেশি সলিবল হবে গ্লিসেরল হবে 1 নম্বরে সব থেকে বেশি সলিবল, 2 নম্বর, 3 নম্বর হবে ইথানল। আরেকটা কারণ কি না, যত ওইচ এর সংখ্যা বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং বেশি হবে। ইন্ট্রার মলিকুলার যে হাইড্রোজেন বন্ডিং গুলো, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সেই হাইড্রোজেন বন্ডিং এর সংখ্যাগুলো কিন্তু তত বেশি হবে। কারণ এই যে CH2 ইথিলিন গ্লাইকল মলিকুলটা, এ কি করবে, এ ধরো একটা ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করলো, তাহলে একটা মলিকুল দুটো হাইড্রোজেন বন্ড দিল না, আর একটা তোমার ইথানল, নর্মাল একটা ইথানল মলিকুল একটা হাইড্রোজেন বন্ড দেবে। তার জন্য যত OH গ্রুপের সংখ্যা বাড়বে তত হাইড্রোজেন বন্ডিং তত বাড়বে, হাইড্রোজেন বন্ডিং যত বাড়বে তত তার সলিবিলিটি তত বাড়বে, এবং একই সাথে বয়লিং পয়েন্টও বাড়বে। তাহলে সলিবিলিটি এবং বয়লিং পয়েন্টটি, যত OH গ্রুপ বাড়বে তার সলিবিলিটি তত বাড়বে, একসাথে বয়লিং পয়েন্টও তার বাড়বে। বুঝতে পারলে? এবারে দেখো, এবার যে এই যে আমি বললাম ইথানল, প্রথমে অ্যালকোহল, দেখো ইথানল হচ্ছে একটা অ্যালকোহল, এই দেখো অ্যালকোহল বলে দেওয়া আছে, প্রথমে অ্যালকোহল, তারপরে ইথার, তারপরে অ্যালকেন।
তো অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কাজ করবে, হাইড্রোজেন বন্ডিং। ইথারের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকবে, কারণ ইথারে অক্সিজেন অ্যাটমটা আছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার জন্য এখানে ডাইপোল ইন্টারাকশন থাকবে। আর ইথেন এটা যে নর্মাল অ্যালকেন, আছে অ্যালকেন, এখানে শুধু ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন থাকবে। ভ্যান্ডার ওয়াল ফোর্সেস থাকবে। এর সব থেকে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ডিং, তারপরে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, তারপরে হয় ভ্যান্ডার ওয়াল ফোর্সেস। এই কারণে সব থেকে বয়লিং পয়েন্ট বেশি হবে, একটা বয়লিং পয়েন্ট যদি অর্ডার বলা হয়, সব থেকে বয়লিং পয়েন্ট কার বেশি হবে? অ্যালকোহলের হবে প্রথমে বয়লিং পয়েন্ট, তারপরে হবে ইথার, তারপরে হবে অ্যালকেন। তাহলে বুঝতে পারলে বয়লিং পয়েন্ট অর্ডারটা, প্রথমে অ্যালকোহল হবে, তারপর ইথার, তারপর অ্যালকেন। তো আজকে আমরা কতগুলো জিনিস ক্লিয়ার করলাম। প্রথম হচ্ছে সলিবিলিটি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে। সলিবিলিটি কি জিনিস না, একটা সলভেন্ট আর একটা মলিকুল কতটা সলিবল, সেখানে আমরা কি বললাম যে লাইকস ডিজার্ভস লাইক, যে যেমন সে তেমন বন্ধু খোঁজে, যে যেমন সে তেমন বন্ধু খোঁজে। ওয়াটার হচ্ছে একটা পোলার সলভেন্ট, তার জন্য সে পোলার মলিকুলকে ডিজার্ভ করবে। আর পেন্টেন অ্যালকেন এরা হচ্ছে নন পোলার মলিকুল, তার জন্য এটা নন পোলার মলিকুলকে ডিজার্ভ করবে, বুঝলেন? এবারে যত আমরা কার্বন সংখ্যা বাড়াবো, মিথানল থেকে ইথানল, তার থেকে আমি যখন প্রোপানলে যাব, তখন কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তার নন পোলার পার্টটা বাড়তেছে, মানে মলিকুলটা বেশি নন পোলার হচ্ছে, তাহলে সে ওয়াটারে তার সলিবিলিটি কমে যাবে। তার জন্য ওয়াটারের সলিবিলিটি অর্ডার কি দেখলাম, মিথানল সব থেকে বেশি সলিবল, মিথানল, তারপর ইথানল, প্রোপানল, বিউটানল। কারণ এদিকে কার্বন সংখ্যা বাড়তেছে, তার জন্য সেটা মলিকুলটা আরো নন পোলার হতেছে। নন পোলার হলে সে পোলার সলভেন্ট ওয়াটারে ডিজলভ হবে না। তারপরে বললাম যে ওইচ গ্রুপের সংখ্যা বাড়ার সাথে সাথে সলিবিলিটি বাড়বে এবং বয়লিং পয়েন্টও বাড়বে, কারণ ইন্টারাকশন বেড়ে যাবে। যত ইন্টারাকশন বেশি হবে মলিকুলগুলোর মধ্যে, তাদেরকে ভাঙতে, তারপরে ভেপার হিসেবে বের করতে বেশি এনার্জি লাগবে। তার জন্য ওই যে সংখ্যা বাড়লে সেখানে আমার সলিবিলিটি বাড়বে, বয়লিং পয়েন্টও বাড়বে। লাস্টে আমরা বললাম যে অ্যালকোহল, তারপরে ইথার, তারপরে অ্যালকেন, এদের বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে অ্যালকোহলের, কারণ হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সব থেকে শক্তিশালী। ইথার মলিকুলের মধ্যে থাকবে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, আর ইথেনের মধ্যে থাকবে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। তো কি রকম অ্যালকোহলের মধ্যে ডাইপোল মোমেন্ট, সরি, অ্যালকোহলের মধ্যে কি রকম হাইড্রোজেন বন্ডিং হয়? ধরো এটা মিথানল, তো ওয়াটারের হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, থাকে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এর সাথে একটা ওয়াটারের মলিকুল হাইড্রোজেন বন্ডিং হবে। তো এরকম ভাবে ইন্টারাকশন চলতে থাকবে, একেবারে হাইড্রোজেন বন্ডিং। আর ডাইপোল ডাইপোল কিরকম ইন্টারাকশন না, CH3 ও CH3, তো এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস সেন্টার, এটা হবে ডেল্টা প্লাস সেন্টার। তো এখানে CH3 ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, তো নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন থাকবে, তারপর আবার ওয়াটার মলিকুলের সাথেও হাইড্রোজেন বন্ডিং থাকবে। কিন্তু একটা মলিকুল একটা মাত্র হাইড্রোজেন বন্ডিং করতে হবে, কিন্তু এখানে একটা মলিকুল দুটো হাইড্রোজেন বন্ডিং করতে হবে। তার জন্য এখানে যে নন পোলার, সরি, ইথারে কি হবে, ডাইরেক্ট বয়লিং পয়েন্টটা একটা কম হবে অ্যালকোহল থাকতে। আর ভ্যান ডার ওয়াল ইন্টারাকশনের ক্ষেত্রে সেখানে সম্পূর্ণভাবে এই হাইড্রোজেন বন্ডিং টাইপের উপর কোনো ইন্টারাকশন থাকে না। তার জন্য সব থেকে লোয়েস্ট বয়লিং পয়েন্ট হচ্ছে ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন। ভ্যান ডার ওয়াল ফোর্স থাকে যে সকল মলিকুলের মধ্যে, যেমন নর্মাল অ্যালকেনের ক্ষেত্রে। দেখো তোমাদের এবারে কয়েকটা প্রশ্ন যেটা এসছে এক্সামে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে অ্যামং দ্য ফলোইং কম্পাউন্ড দ্য ওয়ান হ্যাভিং হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, ইথেন দেওয়া আছে, অ্যালকেন, ইথার দেওয়া আছে, অ্যালকোহল দেওয়া আছে, আর প্রোপেনও একটা অ্যালকেন, ইথেনও একটা অ্যালকেন। তাহলে অ্যালকোহলে সব থেকে বয়লিং পয়েন্ট বেশি হয়, তার জন্য হবে ইথানল। বুঝতে পারলে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে অ্যালকোহল, তারপরে ইথার, তারপরে হবে অ্যালকেন। কারণ অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ইথারের মধ্যে ডাইপোল ডাইপোল, অ্যালকেনের মধ্যে হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্সেস। আর ওয়াটারের সলিবিলিটি সব থেকে বেশি হবে অ্যালকোহল, ইথার, অ্যালকেন, একই রকম ভাবে, কারণ হাইড্রোজেন বন্ডিং সব থেকে বেশি। আর কার্বন সংখ্যা বাড়লে সলিবিলিটি কমবে, নন পোলার হয়ে যাবে মলিকুলটা। ওএইচ গ্রুপের সংখ্যা বাড়লে সেখানে সলিবিলিটি বাড়বে, হাইড্রোজেন বন্ডিং যেখানে থাকবে সেখানে বয়লিং পয়েন্টও বেশি হবে। তো এইগুলো খাতায় ভালো করে নোট করবে। প্রয়োজন হলে আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি, প্রয়োজন হলে তোমরা দুবার শুনতে পারো ভিডিওটা। কিন্তু প্রত্যেক সময় যখনই ভিডিও শুনবে তখন খাতা যেন খোলা থাকে, খাতাতে যেন নোট হয়, না হলে কিচ্ছু মনে থাকবে না। সত্যি এখন আমি বলতে ভুলে গেছিলাম শুরুতে, প্রত্যেকটা ক্লাস শুরু করার সময়, দেখার সময় খাতা এবং পেন যেন মাস্ট থাকে, খাতা থাকবে, পেন থাকবে। প্রত্যেকটা ভিডিও যেন নোট পুরোপুরি খাতাতে তৈরি হয়। নোট যদি না হয়
তাহলে তোমার পুরো সময়টা বেকার। তুমি যতগুলো ভিডিও দেখেছো নোট বানাওনি, তুমি গিয়ে দেখো, মনে করার চেষ্টা করো, তুমি কিছুই মনে নেই। কারণ তুমি একসাথে ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, ম্যাথ পড়ছো, কতগুলো জিনিস তুমি মাথার মধ্যে ঢুকাবে। নোট হচ্ছে ইম্পর্টেন্ট, এবং প্রতিটা ক্লাসের নোট প্রত্যেক সপ্তাহে তোমাদের রিভিশন করা উচিত। প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে প্রতি চ্যাপ্টার রিভিশন করা উচিত, নাহলে তুমি ভুলে যাবে। তো যেসব টিউশনের কাছে তোমরা পড়ছো, আমরা কিন্তু ইলেভেনের ক্ষেত্রে, ক্লাস ইলেভেনের ক্ষেত্রে প্রত্যেক এক উইক ছাড়া, মানে প্রত্যেক 2 সপ্তাহে একটা করে তাদের কুইজ নেওয়া হয়, এবং তাদেরকে পুরো যা পড়ানো হয়েছে সব থেকে কুইজ থেকে কোশ্চেন দেওয়া হয়। এর ফলে কি পুরো চ্যাপ্টারটা তারা রিভিশন করে। তো একটা চ্যাপ্টারকে 3 বার 4 বার করে রিভিশন করানো হয়, এবং একটা চ্যাপ্টারে 3টে 4টে করে কুইজ নেওয়া হয়। ফলে 4 বার রিভিশন করলে তাদের অটোমেটিক চ্যাপ্টারটা সম্বন্ধে তারা বুঝতে পারে যে এই চ্যাপ্টারতে এতগুলো জিনিস আছে, এবং এই জিনিসগুলো পড়েছি। তো তার জন্য তোমরা নোটটা অবশ্যই করবে, আর বারবার রিভিশন করো, না হলে কিন্তু একেই তোমরা ক্লাস ইলেভেনে পড়াশোনা করোনি, ক্লাস 12-এ কিন্তু প্রচুর মুশকিল হবে, বিশেষ করে এই অর্গানিক কেমিস্ট্রিতে নাম্বার তুলতে। কারণ এখানে সবসময় তোমরা দেখছো যে ক্লাস ইলেভেনে কিছুই পড়ে আসোনি, এখন মনে নেই, সেই ক্লাস ইলেভেনের জিনিসগুলোই কাজে লাগছে। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখছি। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।